এই সপ্তাহের কর্মক্ষেত্রে মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদের পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট দিয়েছে। আমরা আজকের ক্লাসে এই প্র্যাকটিস সেটটা সম্পন্ন করব। তো যারা এমটিএস 2025 এমটিএস 2025 পরীক্ষা যারা দেবে তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। চলো, পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই কিন্তু পরীক্ষা হবে, আর মাত্র কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন আছে। সিলেবাস তো তোমরা এটা জানো। মাল্টিটাস্কিং স্টেপের ক্ষেত্রে প্রথম সেশনে হবে 20 নম্বর অঙ্ক, 20 নম্বর রিজনিং থাকবে, তারপরে কিন্তু থাকবে প্রথমটা পাস করার পরেই কিন্তু জেনারেল স্টাডিজ আর ইংলিশ থাকবে। তা আজকে এই ফুল প্র্যাকটিস সেট কিন্তু আজকের এই সপ্তাহের কর্মক্ষেত্রে কিন্তু দিয়েছে, তাই আমরা আজকে এই প্র্যাকটিস সেটটা সম্পন্ন করব। চলো কথা না বাড়িয়ে একের দাগের প্রশ্ন দেখি। তার জন্য প্রশ্নটা একটু জুম করে বড় করে নিই। তো আমরা প্রথমে একের দাগের প্রশ্ন দেখব। দুটি সংখ্যার লসাগু 840, গসাগু 21। যদি একটি সংখ্যা 84 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? কীভাবে সমাধান করবে? এই যে 840 দেবে, গুণ 21 দেবে, আর নিচে দেবে এই 84, 84। এখন এটার সাথে এটা গুণ করবে, তাহলে 10 হয়ে যাবে, আর 21কে 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে 210। দেখো কত সুন্দরভাবে অঙ্কটা সমাধান হয়ে গেল। এমটিএস পরীক্ষায় অঙ্ক যেগুলো পড়বে একটু কঠিন পড়বে, কিন্তু অঙ্ক কিন্তু সহজ। মানে তোমাকে বুঝতে অসুবিধা হবে, বুঝতে গেলে কঠিন হবে, কিন্তু করতে গেলে খুবই সহজ। এরকম একটা অঙ্ক তোমাদের কিন্তু পড়বে। দুই দাগের প্রশ্ন দেখব। একজন ব্যবসায়ী দুটি পণ্য 2500 টাকা করে কিনে প্রথম পণ্যটি 20% লাভে, দ্বিতীয় পণ্যটি 10% ক্ষতিতে বিক্রি করে। তার মোট লাভ বা ক্ষতি কত? তা দুটি পণ্য আলাদা আলাদাভাবে বলে 25 টাকা করে কিনেছে, তার মানে কি দুটো পণ্যর মোট মূল্য হয়ে যাচ্ছে কিন্তু 5000 টাকা। এবারে প্রথম পণ্যটা 20% লাভে বিক্রি করেছে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? তা 25-এর সঙ্গে 25 20 মানে 500 হয়, তার মানে 3000 টাকা হয়। প্রথমটার কিন্তু বিক্রয় মূল্য হয় 3000 টাকা। দ্বিতীয়টার বিক্রয় মূল্য কত হবে? 2500 টাকা কিনেছে, 10% ক্ষতিতে বিক্রি করেছে। 10% ক্ষতি মানে 250 টাকা কিন্তু ক্ষতি হয়ে গেছে। 2500 টাকায় 10% ক্ষতি মানে 250 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে 2500 টাকা থেকে 250 টাকা যদি বিয়োগ করি তাহলে হয়ে যাবে কিন্তু 2250 টাকা। তা 2250 টাকা কিন্তু ও কিন্তু দ্বিতীয় পণ্যটি বিক্রি করেছে 2550 টাকা, 2250 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা কত পাবো? 3000 আর 2000, 5250 টাকায়। এখন কিনেছিল ক টাকায়? 5000 টাকায়। বিক্রি করেছে ক টাকায়? 5250 টাকায়। তাহলে আমরা এই এই যে 5250, এই 5000 টাকা থেকে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হবে? 250। তাহলে এই 250 টাকা কিন্তু লাভ হয়েছে। তো বিয়োগ করলে কত থাকে? বিয়োগ করলে থাকে কিন্তু 250। তাই 250 টাকা কিন্তু লাভ হয়েছে। ঠিক আছে, এখানে বলেছে তার মোট লাভ বা ক্ষতি কত। তো 250 টাকা লাভ হয়েছে। ক টাকায় 250 টাকা লাভ হয়েছে? এই যে 5000 টাকা, দুটো জিনিস মিলে 5000 টাকা কিনেছিল, তাহলে 5000 টাকায় লাভ হয়েছে কত? 250 টাকা। তাহলে 1 টাকায় কত আর 100 টাকায় কত? ঠিক আছে, তো তাহলে আমরা কি করব? 250টা ওপরে দেবো, আর 5000টা নিচে দেবো, ইন্টু 100টা ওপরে দেবো। ব্যাস, আমাদের শতকরা লাভ কত বেরিয়ে যাবে? এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, আর এখানে 5 5 25, তাহলে 5 1 5, তাহলে 5% লাভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু 5% লাভ, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 3-এর দাগের প্রশ্নে চলে যাবো। 3 দাগের প্রশ্ন আছে, দেখো, একটি কাজ 12 জন শ্রমিক 15 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি 5 জন নতুন শ্রমিক যোগ করা হয় তাহলে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? কীভাবে সম্পূর্ণ করবে? 12 জন শ্রমিকের লাগে 15 দিন, তাহলে একজন শ্রমিকের কতদিন লাগে? 12 গুণ 15, 12 আর 15 যদি তুমি গুণ করো তাহলে হয়ে যাবে 180। আর 5 জন শ্রমিক যোগ করা হয়েছে, তার মানে 12 জন ছিল আর 5 জন যোগ করা হয়েছে, মানে 17 জন হয়েছে। তাহলে 17 জন শ্রমিকের কম লাগবে, তাহলে এখানে 17টা ভাগ হয়ে যাবে। এবার আমরা 180কে 17 দিয়ে ভাগ করব। একটা কথা মনে রাখবে, এমটিএস পরীক্ষায় সবসময় দশমিকে কিন্তু ক্যালকুলেশন করতে হয়, বেশি কিন্তু সেটাই দেয়। এখানে কিন্তু 180কে কাটা এরকম কিছু একটা সংখ্যা দিয়ে কিন্তু দিতে পারতো, কিন্তু দেবে না ওরা। ঠিক আছে, তো এখানে আমরা যদি 17 দিয়ে ক্যালকুলেশন করি তাহলে 17 10কে 170 পাবো। এবার এখান থেকে পাবো হচ্ছে 7 কত হলে 1 হলে 10 পাবো। তাহলে এখানে কি হবে? এখানে তোমার দশমিক নিয়ে এখানে একটা শূন্য, দেখো 5 17 85 হয়, 6 17 102 হয়, তাহলে 102 এরকম একটা ক্যালকুলেশন করব, মানে 6 নেব আমরা 10.6 দিন, অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 4 দাগের প্রশ্নে চলে যাই। 4 দাগের প্রশ্ন কী আছে? 4 দাগের প্রশ্ন হচ্ছে, একটি গাড়ি 60 কিমি ঘন্টা গতি নিয়ে একটি ট্রিপ শুরু করে, 4 ঘন্টার মধ্যে 240 কিলোমিটার অতিক্রম করে। যদি গাড়ির গতিবেগ 20% বৃদ্ধি করা হয় তাহলে কত অতিক্রম করবে? তো দেখো, 4 ঘন্টার মধ্যে 240 কিমি অতিক্রম করে, এখন যদি 20% গতি বাড়ানো হয়, তাহলে 20% গতি বাড়ানো মানে কি? ছিল 60, তার থেকে 20% বাড়িয়ে দেবো, তার মানে কি
এখন হয়ে যাবে 20% বাড়ালে 120/100 হয়ে যাবে। তাহলে এই শূন্য এই শূন্য আর এই শূন্য আর এই শূন্য মানে 6×12 তাহলে 72 কিমি পার ঘন্টা বেগে কিন্তু এই গাড়িটা এখন যাচ্ছে 20% গতিবেগ বাড়ানোর ফলে। ঠিক আছে, এবার তাহলে কত দ্রুত অতিক্রম করবে, অর্থাৎ ওটাকে কিন্তু আগে 4 ঘন্টা লাগবে 240 কিমি পর যেতে, এখন কত লাগবে, এখন লাগবে 240কে তুমি কি করবে 72 দিয়ে ভাগ করো। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করে দেখো, যেহেতু এখানে উত্তর চেয়েছে মিনিটে, তাই তুমি এখানে এত কিমি পার, এটা কিন্তু ঘন্টায় বেরোলো, তাই তুমি 60 দিয়ে গুণ করো, 60 দিয়ে গুণ করলে তোমার মিনিট বেরিয়ে যাবে। তাহলে তুমি এটাকে 6×10 = 60 করো 10, আর 6×12 = 72, আর এই 12 আর এই 240 তুমি কাটো, তাহলে 12 × 24 20 হবে, 20×10 = 200, তো 200 মিনিটের সঠিক উত্তর ডি দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো 5 দাগের প্রশ্ন দেখি। তো আমরা 5 দাগের এই অঙ্কটা দেখবে, একটি কোম্পানির লাভের অনুপাত এ এবং বি এর মধ্যে 3:5, যদি এর লাভ 34,000 টাকা হয় তাহলে বির লাভ কত। এর লাভ 34,000 টাকা হলে বি এর লাভ কত। তাহলে আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারি, এখানে আমরা দিতে পারি 3/5 সমান 34,000/x। এখন এটাকে যদি আমরা এটা দিয়ে কাটি তাহলে পাবো হচ্ছে 3×11 33 আর 1 দাও 34, তাহলে 10 হবে। 3 × 9 আর 1 দাও 10, 3 × 9 আর 1 দাও 10, 3 × 9। যদি এরকম হয় তাহলে আমার এই জায়গার থেকে এক্সের মান দাঁড়াবে এই 5-এর সঙ্গে এইটা গুণ করতে হবে। দেখো এখানে কিন্তু একটা অ্যাপ্রক্স একটা মান আমি কিন্তু দিলাম, ঠিক আছে। তো এবারে তুমি যতই যাবে না কেন ততই 3 × 9 3 × 9 চলে আসবে। সেই হিসাবে এখান থেকে 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 5 = 15, 1 = 16, 6 হাতে 1, 3 × 5 = 15 আর 1 = 16, 16 6 হাতে 1, 5 1 5 আর 1 6 আর 5 1 5। দেখো 56,665 হচ্ছে। তো এখানে তোমার এখানে যেহেতু দশমিকের একটা ব্যাপার আসছে, তাই আমরা এখানে 56,000 টাকা নিতে পারি। এর দাগ হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাব। এমটিএস পরীক্ষায় কিন্তু এরকম দশমিক দিয়ে এটা ঝামেলার কিন্তু পাকানো অঙ্ক থাকবে। এখানে কিন্তু তোমাদের একটা আলটিমেটলি যেরকম উত্তর চাই, এটা কিন্তু তোমাকে একটা সহজ ক্যালকুলেশন দিয়ে দিতে পারতো, কিন্তু তা দেবে না। দেখো এখানে 56,000 টাকা দিয়েছে, মানে 56,665 টাকা। বিয়ের লাভ কত এখানে কিন্তু কোথাও নেই, আর তুমি কিন্তু ক্যালকুলেশন করে এরকমই হবে, তাই তোমাকে এটা 56,000 নিতে হবে, 58,000 নিলে হবে না। দেখো যে 56,665 একটা ক্যালকুলেশন কঠিন দেখা যাচ্ছে, কিন্তু এখানে তোমার এই 56,000 আছে, তাই এর দাগটা তোমাকে সঠিক উত্তর করতে হবে। এরকম দশমিক নিয়ে কিন্তু অনেকটা অঙ্ক ঝামেলায় থাকে। চলো আমরা 6 দাগের প্রশ্ন দেখি। 6 দাগের প্রশ্ন আছে, দেখো একটি মিশ্রণে 40% দুধ আছে, 60% জল আছে। যদি 150 লিটার মিশ্রণ থেকে 50 লিটার জল অপসারণ করা হয় তাহলে দুধ আর জলের অনুপাত কত। কিছুই না, 40% দুধ আছে আর 60% জল আছে 150 লিটারের মধ্যে। তাহলে 150 লিটারের মধ্যে 40% দুধ, তাহলে দুধ আছে কতটা 150 লিটারে? দুধ আছে কিন্তু 4×15 = 60, অর্থাৎ 60 লিটার দুধ আছে 60 লিটার, আর জল আছে কিন্তু 90 লিটার। 40 লিটার দুধ 150 লিটার 150 লিটার দুধে 150 লিটার মিশ্রণে যদি 40% দুধ থাকে, তার দুধের পরিমাণ হয় 60 লিটার, ঠিক আছে। আর জল হয় 90 লিটার। কেন জল 90 লিটার? কারণ 150 লিটার মিশ্রণ, তা দুধ আর জল আছে, দুধ যদি 60 বেরোয় তাহলে 90 অবশ্যই 150 থেকে 60 বিয়োগ করবে, 90 লিটার জল হবে। এখন এখানে বলছে 50 লিটার জল অপসারণ করতে হবে, তাহলে এখান থেকে তুমি 50 লিটার বাদ দাও। 50 লিটার জল অপসারণ করলে এটা হয়ে যাবে 40। এবারে দুধ আর জলের অনুপাত কত? দুধ ছিল কত 60, তাহলে 60:40, তাহলে হচ্ছে কত এই 0 2 দিন 4 3 দিন 6, তাহলে 3:2 সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এই অঙ্ক সমাধান করা যায়। আমরা 7 দাগের প্রশ্ন চলে যাবো। 7 দাগের প্রশ্ন আছে, দেখো 2/3 এবং 3/5 ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট। এটাকে তুমি কি করবে, এই যে দেবে এইখানে 2 দিলে, দিয়ে এখানে দশমিক নিয়ে এখানে 0 দিলে 3 6 18 আর 2 দাও 20, আবার সেই দশমিক জন 0 3 6 18 20, ঠিক আছে। 3 6 18 18 আর এই 2 দাও 20। তো এরকমভাবে কিন্তু চলবে, মানে 0.6 করে চলবে। আর এই জায়গাটা এটা কী হবে, এখানে 3, তাহলে 0.0 5 6 30। দেখো এখানে কিন্তু মিলে যাচ্ছে, তার মানে 6 হচ্ছে না, মানে এটা যদি তুমি 66 পয়সা ধরো, এটা কিন্তু ধরতে হবে 60 পয়সা। তাহলে এর মধ্যে কোনটি ছোট? অবশ্যই 3-এর 5 ছোট, তাই তোমার বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো 8 দাগের প্রশ্নে। 8 দাগের অঙ্ক দেখো, এই অঙ্কটা তোমরা কীভাবে সমাধান করবে, একটু জটিল টাইপের অঙ্ক, কিন্তু এই অঙ্কটার সমাধান করার নিয়ম আছে। তো এখানে হয়ে যাবে 5 - 6,
তারপরে এখানে হয়ে যাবে প্লাস 2 × x/4, এটা কিন্তু সূত্রে আসে, এটা সমান সমান কিন্তু 7। এখন এখান থেকে তুমি এই 4-এর সাথে এই 2 কাটতে পারো, 2 × 4, এখান থেকে তোমার থাকবে কত, -1, তাই -1, আর এখান থাকছে প্লাস x/2, আর এখান থাকছে সমান সমান 7। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করবে, x/2টা দেবে, আর -1 ওই সাইডে গেলে কিন্তু +1 হয়, 7 + 1 মানে 8 সমান সমান 8। তাই এখন এক্সের সঙ্গে ওই 8 গুণ করলে হয়ে যাবে 8 × 16, অর্থাৎ x সমান সমান হয়ে যাবে কিন্তু 16। আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে ডি দাগ হবে সঠিক উত্তর। চলো আমরা 9 দাগের প্রশ্ন দেখি। 9 দাগের প্রশ্ন আছে, দেখো কোনটি ছোট নির্ণয় করতে হবে, 7.75 না 7/9। তো আমরা যদি এটাকে ভাঙাই তাহলে এখানে 70 দিই, তাহলে আমরা করব কি, 8 × 72, 7 × 63, 3 আর কত হলে 10, 7 হলে 10, 7 আবার এখানে 70 দেবো, 7 × 63। দেখো দশমিকের পরে দুবার গেলে 77 এসে যাচ্ছে, আর এখানে আছে 75, তা 0.77। তাহলে এর মধ্যে বলছে কোনটি ছোট, তাহলে এবার অবশ্যই এটা ছোট, এই এর দাগ হবে সঠিক উত্তর। 9 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্ন আছে, দেখো একটি শেয়ারের মূল্য 25% বেড়ে গিয়ে 750 হয়েছে, আসল মূল্য কত? তাহলে তোমাকে আসল মূল্য বার করতে গেলে এই যে 750 আছে না, 750কে তোমার এটা 25% বেড়ে গেছে, 25% বেড়ে গেছে মানে কি 125/100 কিন্তু হয়েছে, তাহলে 100 টাকা ছিল 125 হয়েছে। তো এটা তোমার যেহেতু আসল মূল্য কত বলেছে, তাই তোমার এটাকে উল্টো করে গুণ করতে হবে, তার মানে 100টা উপরে দিতে হবে আর 25টা কিন্তু 125টা নিচে দিতে হবে, তাহলে কিন্তু তোমার সমাধান হবে। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে বলতে পারবো এইটার এটা কাটলে হয়ে যাবে 6, আর 6 এর 100 কাটলে হয়ে যাবে কিন্তু 600। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 600 টাকা। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে, পরের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। এখন 11 দাগের প্রশ্ন দেখবো। 11 দাগের প্রশ্ন আছে, দেখো একটি শ্রেণীর 40 জন ছাত্রের গড় নম্বর 72, 10 জন ছাত্রের গড় নম্বর 65 হয়, তবে বাকি 30 জন ছাত্রের গড় নম্বর কত? এটা তুমি কীভাবে সহজে সমাধান করবে, 40 আর 72 তুমি গুণ করো, 40 আর 72 গুণ করলে যেহেতু 40 জন ছাত্রের গড় নম্বর 72, তাহলে মোট নম্বর কত, 40 আর 72 গুণ করবে, তাহলে হয়ে যাবে 4 × 8, 4 × 7 = 28, 2880 কিন্তু মোট নম্বর হবে, অর্থাৎ 72কে তুমি 40 দ্বারা গুণ করবে, করলে হয়ে যাবে 2880। 10 জন ছাত্রের গড় নম্বর কত, 85, 10 জন ছাত্রের গড় নম্বর কত, 65, তাহলে মোট নম্বর কত, 650, তাহলে এই 650টা তুমি বাদ দেবে, বাদ দিলে তোমার কত হবে, 5 আর কত হলে 8, 3 হলে 8, আর 0 বসে গেল, 6 আর কত হলে 8, 2 হলে 8, আর 2 কত 2, 2230। এখন তোমার কি বলেছে, তাহলে বাকি 30 জন ছাত্রের গড় নম্বর কত, 2230কে তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে এই 0 হয়ে যাবে, আর এটা যদি কাটি তাহলে হয়ে যাবে 3 × 7 = 21, আর 1 দাও 22, 3 × 7 = 21, আর 1 দাও 22, 13, 3 × 4 = 12, অর্থাৎ 74%। এটা কিন্তু অ্যাপ্রক্স হবে, এপিপি আমি বলে দিচ্ছি, সব অঙ্কের কিন্তু অ্যাপ্রক্স একটা নির্ধারণ কিন্তু এমটিএসে ব্যাপক পরিমাণে পড়ে, তাই এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে 74, এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 12 দাগের প্রশ্ন দেখবো। একটি ঋণ 15% বার্ষিক সুদে 3 বছর পরে 1500 সুদ করেছে, ঋণের মূল পরিমাণ কত? তো এখানে কিন্তু ঋণের মূল পরিমাণ তোমাকে নির্ণয় করতে বলেছে, 3 আর 15 তুমি গুণ করো 45, তো প্রথমে তুমি এই 3 আর 15 গুণ করলে হয়ে যাবে 45, তাহলে 45% মানে 45/100, ঠিক আছে। তো এখন তোমাকে বলছে কি যে এখানে যদি 100 টাকা আসল হয় তাহলে 45 টাকা সুদ হয় 3 বছরে, সুদ কত শোধ করেছে, শোধ করেছে কিন্তু 1500 টাকা, ঠিক আছে। তাহলে আমার কি করতে হবে, এই যে 1500 একে আমরা উল্টো করে গুণ করব, তাহলে আমার কিন্তু এটা বেরিয়ে যাবে, মূল ঋণটা বেরিয়ে যাবে, তাহলে 45টা আমরা নিচে দেবো। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 100 যদি 15 দিয়ে কাটিয়ে 3 হবে, তাহলে 300, তাহলে এখানে আমরা 100 পেলাম, আর 3 × 15 = 45 পেলাম, তাহলে এখানে কত হবে, 10,000/3 হবে। তো 10,000/3 এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো 3 × 3 = 9, আর 1 = 10, 3 × 3 = 9, আর 1 = 10, 3 × 3 = 9, আর 1 = 10, 3 × 3 = 9, আর 1 = 10। তো দেখো এই অ্যাপ্রক্স একটা হবে 3333, এটাই হবে কিন্তু এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। চলো 13 দাগের প্রশ্ন দেখি। সব কিন্তু এরকম অ্যাপ্রক্স টাইপের আসবে, এমটিএস পরীক্ষায় কিন্তু এরকমভাবেই অঙ্ক দেয়। এবার আমরা 13 দাগের এই প্রশ্নটা দেখব। প্রশ্ন হচ্ছে, একটি ঋণ 12% বার্ষিক সুদে 3 বছরের সরল সুদ হিসেবে 2400 পরিশোধ করে, একই মূল পরিমাণ এবং একই সুদের হারে কম্পাউন্ড সুদ হিসেবে 3 বছর সুদ কত হবে? অঙ্কটা সহজ, কিন্তু অঙ্কর কোথাও না কোথাও একটু ভুল আছে, কোনো ক্যালকুলেশনে ভুল আছে, নইলে অঙ্কর ক্যালকুলেশনে অ্যাপ্রক্স আসছে না, বা
এই ক্যালকুলেশনটা ঠিক করে আসছে না, তাই এটা কিন্তু আমরা নিতে পারছি না। কারণ এখানে প্রথমে সরল সুদ বলা আছে, যখন এখান থেকে আসল বার করা যাবে, আসল বার করে যখন এখানে চক্রবৃদ্ধি সুদ করতে যাচ্ছ তখন কিন্তু এখানে হচ্ছে না। ঠিক আছে, তাই এর সঠিক উত্তর আমরা এই মুহূর্তে করতে পারছি না। এখন 14 দাগের প্রশ্ন দেখবো, তবে তোমরা যদি এটা করতে পারো অবশ্যই কমেন্ট করবে। 14 দাগের প্রশ্ন দেখবো। 14 দাগের প্রশ্ন আছে, দেখো একটি পোশাকের মূল্য 4000, ডিসকাউন্ট দেওয়ার পরে মূল্য যদি 3400 হয়, তাহলে ডিসকাউন্ট কত শতাংশ ছিল? তো কিছু নাই, এখান থেকে 4000 থেকে মানে 3400 টাকা হয়েছে, তার মানে 600 টাকা ছাড় হয়েছে। হ্যাঁ, 4000 টাকার থেকে 3400 টাকা হয়েছে মানে কত? 600 টাকা ছাড় হয়েছে। এই 600 টাকা, তাহলে 400 টাকার কত পার্সেন্ট? 600 টাকাতে 4×60, 15%, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। 14 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাক। এখন আমরা 15 দাগের প্রশ্নে চলে যাব। 15 দাগের প্রশ্ন হচ্ছে, একটি গোলকের পৃষ্ঠের এলাকা 88,000 বর্গ সেন্টিমিটার, গোলকের আয়তন কত হবে? তো এই গোলকের আয়তন তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এইখানে গোলকের পৃষ্ঠের গোলাকার পৃষ্ঠের তোমার 88,000 বর্গ সেন্টিমিটার। তাহলে তাহলে এখান থেকে আমরা সূত্র পাবো 4πr², 4πr² সমান সমান এই 88,000 পাবো। তাহলে এখান থেকে আমরা সরাসরি r সমান পেতে পারি। এটাকে যদি আমরা এই রুট দিতে পারি, তাহলে 88 দুটো শূন্য, আর এইখানে হচ্ছে 4টা নিচে চলে আসে, পাই মানে 22টাও নিচে চলে আসে, আর ইন্টু 7টা উপরে চলে যায়। ওকে, এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা খুব সহজে কী পেতে পারি? 4/88 মানে 400 পেতে পারি। আর এই 4 আর 400 কাটলে হয়ে যাবে 100। তাহলে 100 আর এই 7 যদি আমরা গুণ করি, তাহলে হবে 700। তাহলে এখান থেকে আমরা পেতে পারি 700 রুট। তাহলে 700 রুট যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে হয়ে যাবে 26.5। এটা যদি 700কে রুট করি, তাহলে 26.5 পাবো। এবার বলেছে গোলকের আয়তনের সূত্র, মানে গোলকের আয়তন কত? তাহলে আর এর মান যেহেতু 26.5 পেলাম, তাহলে গোলকের আয়তন খুব সহজে আমরা বার করতে পারবো। সেখানে কী হবে? 4×3 πr³ গোলকের আয়তনের সূত্র। তাহলে এখানে আমরা 4×3 দেবো, ইন্টু 22/7 দেবো, ইন্টু r³ মানে কত? আর এর মান হচ্ছে 26.5, তাকে কিউ করবো, 26.5 এর কিউ। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে খুব সহজে আমরা পাবো 25,200 এত ঘন সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 25,200 ঘন সেন্টিমিটার। সিদ্ধা হবে সঠিক উত্তর। আমরা 16 দাগের প্রশ্নে চলে যাবো। এবার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক, 16 দাগের অঙ্ক। এখানে √/144 আছে, তা আমরা এটা সমান 12 করবো। 12, এই যে 16কে 4 দিয়ে কাটলে 4 হবে, তাহলে এখানে আমরা 4 দেবো। আর এখানে 3×3 9, তাহলে -9 দেবো। তাহলে 12 হচ্ছে 16, 16 থেকে 9 বাদ দিলে হয়ে যাবে 7। তাই সঠিক উত্তর হবে কিন্তু 7 এর দাগ। আমরা চলে যাবো 17 দাগের প্রশ্নে। একটি নৌকা 50 কিলোমিটার নিম্নপ্রবাহে 4 ঘন্টায় এবং ফিরে আসতে 5 ঘন্টা সময় লাগে। নৌকার স্থির জলের গতিবেগ কত? তো 4 ঘন্টায় যাই 50 কিলোমিটার, ঠিক আছে। তো 1 ঘন্টায় যাবে কত? 50/4। তাই আমি কী করবো, এই জায়গাটা অঙ্কটা করে দিচ্ছি, 50/4 দেবো। তারপর প্লাস ফিরে আসতে 5 ঘন্টা লাগে, তাহলে ফিরে আসার সময় 50 কিলোমিটার যা আসে 5 ঘন্টায়, 5 ঘন্টায় ফিরে আসে 50 কিলোমিটার, 1 ঘন্টায় ফিরে আসে 5 ঘন্টা ফিরে আসে 50 কিলোমিটার, 1 ঘন্টা ফিরে আসে 50/5 মানে 10 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই দুটো বাই 2, ঠিক আছে। তো এই দুটোর যোগফল বাই 2, তাহলে এখানে আমার নৌকার স্থির জলের গতিবেগ বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে 4 × 48 আর 2 দাও 50, 4×5 20, তাহলে 12.5 পাবো। তো 12.5 আর 10 হচ্ছে 22.50। 22.50/2 মানে কত? এখানে 11.25, এটা কাটলে হয়ে যাবে 11.25। তো সঠিক উত্তর হবে 11.25 কিমি/ঘন্টা। এখানে 17 দাগের সঠিক উত্তর বি। ওকে, চলো আমরা চলে যাবো 18 দাগের প্রশ্নে। খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে, আর এমটিএসের পক্ষে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 18 দাগের প্রশ্ন আছে, দেখো একজন মা ও তার কন্যার বয়সের পার্থক্য 34 বছর। 8 বছর পর মায়ের বয়স হবে কন্যার বয়সের দ্বিগুণ। বর্তমান কন্যার বয়স কত? তো এখানে যেগুলো আছে সেই অপশানগুলোর মধ্যে আমি প্রথমে কন্যার বয়স কত সেটা ধরবো। তা আমি মনে করছি কন্যার বয়স মনে করো 26 বছর। তাহলে 26 বছর যদি কন্যার বয়স হয়, তাহলে ওদের বয়সের পার্থক্য বলে কিন্তু 34। তাহলে 34 আর 26 কত হয়? 60। তাহলে মানে কন্যা যে সে হবে বর্তমান বয়স 26, আর মায়ের বর্তমান বয়স হবে 34 আর 26 60। তবেই কিন্তু আমরা এই 60-তে 26 বিয়োগ করলে 34 বছর বয়সের পার্থক্য পাবো। এখন এখানে বলছে 8 বছর পরের ঘটনা কী হবে? 8 বছর পরে, তাহলে 8 যোগ করবো, এখানেও মার সঙ্গে 8 যোগ করবো। 26 আর 8 কত হয়? 34। তাহলে 8 বছর পরে কন্যার বয়স হবে 34, মায়ের বয়স হবে কত? 60 আর 8 68। ঠিক আছে, তাহলে 34-এর কত গুণ 68? তাহলে 2 গুণ 68। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 26। সিদ্ধাক হবে সঠিক উত্তর।
অবশ্যই বুঝতে পেরেছো, 8 বছর পরে মায়ের বয়স দ্বিগুণ হয়েছে, তাই 34 বছর এখন বয়স হলে কন্যার, তাহলে 34 দ্বিগুণে 68, মায়ের বয়স হচ্ছে তাই দ্বিগুণ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। 19 দাগের প্রশ্ন আছে, একটি ট্যাঙ্ক 9 ঘন্টায় পূর্ণ হয় একটি পাইপ দ্বারা। যদি ট্যাঙ্ক পূর্ণ করতে অন্য একটি পাইপ চালু করা হয় যার গতি 18 ঘন্টা, তাহলে ট্যাঙ্ক পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে এই দুটোর আমরা ক্যালকুলেশন করব, a/a+b করব। তাহলে 18 × 9 / 18 × 9 = 27, 3 × 9 = 27, 3 × 6 = 18, তাহলে 6 ঘন্টা লাগবে, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 20 দাগের প্রশ্নে। তো আমরা এবার পরের প্রশ্নে চলে যাবো, 20 দাগের প্রশ্ন দেখব। 20 দাগের প্রশ্ন আছে, দেখো নিচের পায়চিত্রের বিভিন্ন বিষয়ে পাওয়া নম্বরের শতাংশ দেখানো হয়েছে, এখানে মোট নম্বর 900। এখন চিত্র অধ্যয়ন করে নিচের প্রশ্নগুলো উত্তর দিন। ইংলিশ আর ম্যাথমেটিক্সে পাওয়া নম্বরের সমষ্টি সোশ্যাল সায়েন্স আর সায়েন্সে পাওয়া নম্বরের সমষ্টি থেকে কত শতাংশ কম? তো এখানে তোমরা কীভাবে এটা সহজে সমাধান করবে? তো দেখো এখানে কিন্তু ম্যাথমেটিক্স, এখানে বলছে ইংলিশ আর ম্যাথমেটিক্স, ইংলিশ আছে এরকম কালো আর ম্যাথমেটিক্স আছে কিন্তু এইটা। তো 90 পেয়েছে ম্যাথমেটিক্সে আর ইংলিশে পেয়েছে 50, তাই 90 আর 50 হয়েছে 145, তাহলে 145 বাই এইগুলোর মোট সমষ্টি, এই যে নাম্বারগুলো পেয়েছে, এই 65, এই 80, এই 70, এই 55 আর এই যে 90, এই নাম্বারগুলোর মোট সমষ্টি হচ্ছে 360। তাহলে একে তুমি গুণ করো এই 900 দিয়ে, মোট নম্বর দিয়ে গুণ করো। তাহলে এখান থেকে এই শূন্য আর এই শূন্য কেটে যায়, আর এখানে আমরা পাচ্ছি 9×10 = 90 আর 4 × 9 = 36, আর 4 আর এটা কাটলে হয়ে যাবে 3 × 4 = 12 আর 2 দাও 14, 25 হয়ে যাবে, 4 × 4 = 24 আর 1 দাও 25, 4 × 2 = 8 আর 2 দাও 10, 4 × 5 = 20, 36.5। 36.5 যদি তুমি 10 দিয়ে গুণ করো তাহলে হয়ে যাবে 362.5। ওকে, এবারে দেখো, এবার তুমি এই পরেরটা দেখো, এই সোশ্যাল সায়েন্স আর সায়েন্সে পাওয়া নম্বরের সমষ্টি কত? তার সোশ্যাল সায়েন্সে পেয়েছে হচ্ছে 65 আর সায়েন্সে পেয়েছে 80। এই দেখো সোশ্যাল সায়েন্স আর সায়েন্স, তার মানে এই দুটোতে পেয়েছে কত? 65 আর 80 হচ্ছে 145। তাহলে এখানে আমরা 145 দেবো, বাই এখানেও 360 দেবো, ইন্টু 900। সেমভাবে কাটলে কিন্তু তোমার এসে যাবে 362.5। ওকে, সেমভাবে তোমার কিন্তু এটা কিন্তু সমাধান করলে 362.5 চলে আসবে। তাহলে এখানে 362.5, এখানে 362.5, তাহলে ইকুয়াল 0। তাহলে এবার কত শতাংশ কম? তা শতাংশে প্রকাশ করলেও কিন্তু উত্তর হবে 0, তা 0% এসে যাবে, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করতে হয়। তো এই 20টা আমরা অঙ্ক প্রশ্নের সমাধান করলাম। আমরা কিন্তু এরপরে এই যে রিজনিং আছে, এই রিজনিংগুলো কিন্তু সমাধান করব। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।